খাদ্য কেউ গ্রহণ করলো, আমি এটা একটি গল্পের মতো করে দিচ্ছি। এটি মুখের মধ্যে যাওয়ার পরে মুখের যে টায়ালিন অংশটি আছে সেটাতে প্রচুর পরিমাণে রস নিঃসরণ হবে। সেই রসের মাধ্যমে খাদ্যটা তোমার মুখের মধ্যে নাড়াচাড়া হবে। এখানে মূলত আংশিক ভাবে হলেও তোমার শর্করাজাত খাদ্য কিছু ভেঙে যায় এবং গ্লুকোজ তৈরি হতে পারে, এই জন্য একটু মিষ্টি মিষ্টি উপকরণ কিন্তু এখানে লাগে। এরপরে খাদ্যটি যখন পাকস্থলীতে পৌঁছে তখন পাকস্থলী গ্যাস্ট্রিক রস নিঃসরণ হয়, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সাথে থাকে, এটি খাদ্যের সঙ্গে মিশে খাবারকে পিচ্ছিল করে। তারপর এটি পেশিবহুল গিজার্ড পেশির পিছনে খাদ্যটা পাকমণ্ড হয়ে এটি তোমার ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তে প্রবেশ করার শুরুতেই এই খাদ্যের সাথে তোমার অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস এবং পিত্তথলি থেকে পিত্তরস মেশে। পিত্তরস খাদ্যর উপকরণের মধ্যে থাকা অ্যাসিডীয় ভাবকে প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ তৈরি করে। কারণ ক্ষারীয় পরিবেশে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত যে তোমার বিভিন্ন এনজাইম সেটা কিন্তু সক্রিয় হয় এবং কর্মক্ষম করতে সাহায্য করে। এখন এই যে অগ্ন্যাশয় থেকে যে নিঃসৃত যে খাদ্য, মানে কি কি এনজাইম গুলো আসে, একটি হলো ট্রিপসিন, টাইমোট্রিপসিন। আমিষ খাদ্যকে ভাঙতে সাহায্য করে। সাধারণত আমিষ খাদ্য পাকস্থলীর মধ্যে পলিপেপটাইড হয়ে থাকে। এটি ওখানে সেখানে নিষ্ক্রিয় পেপসিন, সক্রিয় পেপসিনোজেন এই অংশে হয়ে তারপরে তোমার পলিপেপটাইড হয়। এই পলিপেপটাইড অংশগুলো পরবর্তীতে বিক্রিয়া করে তোমার গ্লুকোজ তৈরি করে। এরপরে হলো তোমার এই অগ্ন্যাশয় রসে আরো যে উপকরণটি থাকে তা হলো তোমার অ্যামাইলেস। অ্যামাইলেসের কাজটি হলো তোমার শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে নানাবিধ প্রক্রিয়ার মধ্যে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করা। তারপরে লাস্ট অংশ থাকলে হলো তোমার অ্যামাইলেসের পরে হলো তোমার ডায়াস্টেস। এটার মূল কাজ তোমার স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করা, এবং এই কাজটি তারা সম্পন্ন করে। এই মোটামুটি তোমার এই হজম প্রক্রিয়া নিয়ে মূল আলোচনা। তবে লাস্টের দিকে যদি থাকলো সেটি হলো খাদ্যের যে অংশটা কোনো কাজে লাগলো না, সেটি মেসেন্টারি অংশে গিয়ে জমা হয় এবং সেখান থেকে পুনঃশোষিত হয়ে দেহের ভিতরে পানি, খনিজ লবণ, ভিটামিন চলে আসে, আর বাকিগুলো মল আকারে বাহিরে বের হয়। এই মোটামুটি তোমার পুষ্টি উপকরণে মূল পড়াগুলো। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমার এই অংশগুলো হয়েছে। কোথায় কি পরিপাক আছে দেখো, এগুলো সমস্ত অংশগুলো আমি বলেছি, খালি তোমার জাস্ট ইয়ে করে দেখো। এই দেখো এখানে আমি বলছি কি স্নেহজাতীয় খাদ্য লাইপেজের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে হয়, ট্রিপসিন হয় পলিপেপটাইড এগুলো তৈরি করে, অ্যামাইলেস শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি। এভাবে একই রকম ভাবে কিন্তু দেয়া আছে। আমরা এখন দেখবো আন্তরিক সমস্যা নেই। অজীর্ণতা, অজীর্ণতা মানে আমাদের পেট খারাপ হয়। যদি আমাদের পেট খারাপ হয় তাহলে কি হবে? তুমি দেখো আন্তরিক সমস্যার মধ্যে আছে কি অজীর্ণতা। অজীর্ণতার মূল বিষয়টা কিন্তু হলো পেট খারাপ হওয়া। পেট খারাপটা আসলে কিভাবে হয়, এটা এটা কিন্তু আমরা অনেক সময় হয়তো ভাবি যে অমুককে খাদ্য দিলাম, মনে হয় সেখানে কোনো সমস্যা ছিল। আসলে সমস্যা ছাড়াও কিন্তু পেট খারাপ হয়। এটা আমি একটা উদাহরণ তোমাকে দিই। কোনো প্রকার জীবাণু নাই, তুমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তাকে 5 জনকে মানে দুধ খাওয়াও, দেখো অন্তত তার 2-1 গুণের হলো পেট খারাপ হবে। কারণ দুধ কিন্তু এমন একটা খাদ্য, এটা কিন্তু সবাই কিন্তু হজম করতে পারে না। এটা কি জানো তুমি? জি স্যার, অনেকের তো ব্যাপক সমস্যা থাকে, মানে দুধ এবং হ্যাঁ, দুগ্ধ ব্যাপক জাতীয় যে মানে কোনো খাওয়া খাবার হজমই হয় না। প্রথম শুরু। আচ্ছা, নট অনলি দুধ, এটা অন্যান্য খাদ্য উপকরণের কিন্তু একই প্রবলেম আছে। এবং দেখা যাচ্ছে যে তার শরীরের গঠনটাই এমন ভাবে আছে যে সে কিন্তু এটি হজম করতে পারছে না।
এর সাথে আরো যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে, দেখো বিষণ্ণতা, উদ্বিগ্নতা, তার আরো অন্যান্য যে প্রবলেম গুলোর কথা বলা হয়েছে, বিশেষ করে যদি পেপটিক আলসার হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তার হজম প্রক্রিয়াতে নানাবিধ সমস্যা দেখা যায়। অনবরত পেট খাওয়া থাকে, ঢেকুর ওঠে, বমি বমি ভাব, বমি হতে চায় না, এর নানান রকম সমস্যা আর কি। এই ধরনের প্রবলেম হলে যে তার কি ধরনের মানে একটা অভিশপ্ত জীবন হয়, এটা যার হয়েছে একমাত্র সেই বোঝে। কাজে এই ধরনের প্রবলেম যাতে না হয়, আমরা শুধুমাত্র সেটি থেকেই সুরক্ষিত থাকতে পারি, যেটি হলো জীবাণু। যে খাদ্য আমরা বাহিরে হয়তো খোলা খাবার খাচ্ছি, সেখানে প্রচুর জীবাণু থাকতেছে, সেই জীবাণুযুক্ত খাদ্য উপকরণ খাইলেই কিন্তু আমাদের প্রবলেমটা তৈরি হয়। বাট সেটা থেকে আমাদেরকে সুরক্ষা থাকতে হবে। তো এই বিষয়গুলো এখানে লেখা আছে। তো আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে কি, যে বয়স কম থাকলে কিন্তু হজম প্রক্রিয়াটা ভালো থাকে, বয়স বেশি হয়ে গেলে আস্তে আস্তে হজম প্রক্রিয়ার যে প্রয়োজনীয় এনজাইম সেগুলো নিঃসরণ কমে যায়। বিশেষ করে 40-এর চেয়ে বয়স বেশি হলেই কিন্তু তার এই বদহজমের প্রবলেমটা বেশি হয়। তো এই বিষয়গুলোতে যদি প্রবলেম দেখা দেয়, তাকে অবশ্যই কিন্তু উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার সে ব্যাপারে কিন্তু চিকিৎসা করা উচিত। তা না হলে সেক্ষেত্রে তার এখানে লেখা আছে একটা বিশাল অসুখ, হার্ট অ্যাটাক হতে পারে। আমাশয়, এটা অ্যান্টামিবা নামক জীবাণুর সংক্রমণে এই আমাশয়টা হয়ে থাকে। এটি শান্ত পরজীবী জাতীয় জীবাণু। এটি ফলমূল, শাকসবজি এগুলো যদি ভালো করে পরিষ্কার করে না খাওয়া হয়, দুগ্ধ জাতীয় খাদ্য হজম না হলে তার আমাশয়ে কিন্তু প্রবলেম হতে পারে। এটি আমাশয় যদি হয়, তার মিউকাস জাতীয় তোমার যে অংশটি পায়খানার সাথে কিন্তু বের হয়ে আসে। এটি লাল এবং সাদা দুই আকৃতির হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য, রাফিজ জাতীয় খাদ্য যদি কম খাওয়া হয় এবং তার সাথে পানিও যদি কম খাওয়া হয়, তাহলে তার খাবারে পানির পরিমাণ কমে যাওয়াতে মলে তেমন কোনো পানি থাকে না। আবার রাফিজ জাতীয় খাদ্য না থাকার ফলে মলের পরিমাণ কম হয় এবং মল হয় আঠালো এবং এটি জমে গিয়ে শক্ত হয়ে যায়, সহজে পায়খানা হতে চায় না। এই প্রবলেমটার নামই হলো কোষ্ঠকাঠিন্য এবং এটি একটি অভিশপ্ত অসুখ। কারণ কোষ্ঠকাঠিন্য হলে তার শরীরের যে সুখ শান্তি এটি অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ সে ঘুমিয়ে শান্তি পায় না, খেয়ে শান্তি পায় না, চলায় শান্তি পায় না, কারণ তার শরীরে যে ভারসাম্যপূর্ণ রাখার যে বিষয়টি সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো, একটা ডাক্তারের কাছে গেলে সে ডাক্তার কিন্তু তার প্রস্রাব পায়খানা ঠিক ঠিক হয় কিনা, বিশেষ করে পায়খানাটা ঠিক আছে কিনা, এটা কিন্তু খোঁজ নেয় যারা বিশেষজ্ঞ ডাক্তার। কেন নেয়? কারণ তার পেট ফাংশন ভালো থাকলে অন্যান্য অসুখের সম্ভাবনাটা কম থাকে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে দেয়া আছে। এরপরে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার, এটা হলো আমাদের খাদ্যাভ্যাসের অনিয়ম এবং নানাবিধ উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এবং এগুলোর কারণে এটি হয়ে থাকে। যদি আমাদের এই ধরনের প্রবলেম থাকে তাহলে আমরা সেগুলোকে এড়ানোর চেষ্টা করা উচিত এবং সে বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তো সাধারণত খাদ্য একই সময়ে খাওয়া উচিত, যাতে করে আমরা সেই খাদ্যটি গ্রহণ করতে পারি। দেখা গেল যে এক এক দিন এক এক সময় খাওয়া হচ্ছে, সেটিও কিন্তু এই পেপটিক আলসারের মতো প্রধান কারণ। আরেকটি আমাদের মানে খারাপ অভ্যাস আছে, সেটি হলো খাবারের পরপরই ঘুমিয়ে যাওয়া। খাবারের পরপর ঘুমিয়ে গেলে কিন্তু তার এই ধরনের প্রবলেম হতে পারে। এই প্রবলেম গুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই মানে খাদ্যাভ্যাসের নীতিমালাগুলো ঠিকঠাক মতো তার অনুসরণ করা উচিত। এগুলো নিয়ে কিন্তু অনেক কথা লেখা আছে। আহ আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন আছে, কারণ খাদ্য গ্রহণের পরপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের অংশটি আহ, খাবারের প্রয়োজনীয় যে জীবাণু সেগুলোকে ধ্বংস করে খাবারকে হজম উপযোগী করতে সাহায্য করে। বিশেষ করে পাকস্থলীতে যে হজম প্রক্রিয়া, তার জন্য কিন্তু অ্যাসিডীয় পরিবেশটির প্রয়োজন। কিন্তু এই অ্যাসিডীয় পরিবেশটি কিন্তু খাবার দেওয়ার পরে কিন্তু প্রয়োজন, খাবার দেওয়ার আগে না। কিন্তু যখনই আমরা খাবার অনিয়মিতভাবে খাচ্ছি, তখন কিন্তু শরীরে এই অ্যাসিডটা নিঃসরণ অসময়ে হচ্ছে এবং এই ধরনের সমস্যা তখন ক্রিয়েট করছে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এই ধরনের অ্যাসিডীয় ভাব কমানোর জন্য আমরা অ্যান্টাসিড গ্রুপের ওষুধ, বিশেষ করে তোমার হলো ওই ধাতব যে হাইড্রক্সাইড যুক্ত, বিশেষ করে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামের যে হাইড্রক্সিল যুক্ত ওষুধগুলো খেয়ে থাকি, যেটা মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত। এর মাধ্যমে কিন্তু চিকিৎসাটি হয়ে থাকে, যেগুলোকে অ্যান্টাসিড গ্রুপ বলা হয়।
এরপরে আছে তোমার অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসাইটের বিষয়টি হলো আমাদের ক্ষুদ্রান্ত থেকে খাবারটা বৃহদান্তে ঢোকার মুহূর্তে একটা প্রলম্বিত অংশ থাকে। এই প্রলম্বিত অংশকে বলা হয় হলো অ্যাপেন্ডিক্স। এটা মনে হয় তোমার ছবিতে দেখানো আছে, আমি ছবি দেখি এখানে একটা বের করতে পারি। এই যে পাই গেছে, দেখছো কি অ্যাপেন্ডিক্স? এই যে অংশ আইসা। দেখো তাহলে কোষ্ঠকাঠিন্যটা, এটার আমাদের মূল বিষয়টি ছিল হলো রাপিড জাতীয় খাদ্য কম খাওয়া, পানি কম খাওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু এই প্রবলেমটি আসে। তারপরে তোমার অ্যাপেন্ডিসাইটস হলো তোমার ওই যে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে ঢোকার মুহূর্তে একটা প্রলম্বিত অংশ, যেটি তোমার খাদ্য উপকরণ কোনো কারণে যদি অসাবধানতায় ঢুকে তাহলে সেখান থেকে কিন্তু এই সমস্যাটি তৈরি হয়। আর তারপরে এবং সে কারণের জন্য সেখানে ইনফেকশন হলে সেটি ফেটে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে তার। কৃমিজনিত অসুখ, সাধারণত পরজীবী কৃমি শরীরে বসবাস করে এবং এটি নানাবিধ সমস্যা তৈরি করে। লেখা আছে অস্বস্তি বোধ, বমি বমি ভাব, অনিদ্রা, রোগীর চেহারা ফ্যাকাশে হওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রবলেম তৈরি করে। তারপর আছে ডায়রিয়া। যদি শরীরে যদি কোনো পেটে তোমার জীবাণুর আক্রমণ ঘটে তাহলে সাধারণত দেখা যায় যে দ্রুত শরীর থেকে পানি, খনিজ লবণ সহ তোমার পাতলা পায়খানা আকারে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি, খনিজ লবণ বের হয়ে যায় এবং এই অবস্থায় রোগী খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং তার নানাবিধ যে উপসর্গগুলো, খুব পিপাসা লাগা, চোখ মুখ ডেবে দেওয়া, খুঁজকে দেওয়া, বসে দেওয়া ইত্যাদি নানা রকম সমস্যা কিন্তু দেখা দেয়। তো আমাদের অবশ্যই এই অংশ থেকে পরিত্রাণের জন্য বাসি পচা খাবারগুলো থেকে কিন্তু নিজেদের সুরক্ষা থাকতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। সবসময় খাবার দেখাবো, টাটকা খাবার খেতে হবে, বাহিরের খাদ্য উপকরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই মোটামুটি তোমাদের মনে হয় এই আলোচনাটা মোটামুটি শেষ।